নবাবী মহাভারত হতে পারে। সাধু সাধু সাধু। থামুন মন্ত্রী, আপনি বিদ্রোহ চাইছেন? অনর্থ হয়ে যাবে। নবাব আমাকেই বিদ্রোহী বলে আমার এই সাধের মুন্ডুটা ঘ্যাচাং করে। না 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 না, এ অসম্ভবে অসম্ভব। দূর দূর, একদম বাজে মতলব। আরে এটা একটা উপায় হলো, হ্যাঁ? দূর দূর। প্রণাম মহারাজ। শেষ প্রণাম করে নাও, এরপর আমার ছবিতে মালা ঝুলিয়েই রোজ প্রণাম করতে হবে। তাহলে আজই আমি বেশ ভালো দেখে কয়েকটা রজনীগন্ধা ফুলের মালা তৈরি করতে বলি। থামো, এখন রসিকতার সময় নয় গোপাল। এ আমার মুন্ডু বাঁচানোর প্রশ্ন গোপাল। শুধু আপনার নয় মহারাজ, আমাদের মুন্ডুও তো ফেসে রয়েছে। যাক, মাত্র আমার মুন্ডুটাই তাহলে বেঁচে থাকবে, নিশ্চিন্ত হওয়া গেল। আহ গোপাল, বললাম না এটা রসিকতার সময় নয়। আগে মহারাজ, ওই সমস্যাটা যদি একবার খোলসা করে বলেন তাহলে আমি একটা উপায় বলে দিতে পারি। মন্ত্রী, গোপালকে সব খুলে বলো। আপনি, আমি, আমরা সবাই ভেবে যে সমস্যার সমাধান বার করতে পারছি না, সেই সমস্যার সমাধান করবে গোপাল। দেখো কাণ্ড, যাদের দ্বারা যে কাজ হওয়ার নয় সে কাজ তারা করবে কি করে মন্ত্রী মশাই? শোনো গোপাল, তুমি কাতুকুতু দিয়ে লোক হাসাতে পারো বটে, কিন্তু একটা গোটা মহাভারত রচনা করা তোমার কাম্য নয়। তাও এই যেমন তেমন মহাভারত নয়, নবাবী মহাভারত। নবাবী মহাভারত, এই ব্যাপার। হাসছো তুমি? তুমি হাসছো? আমাদের গর্দান যেতে বসেছে আর তুমি দাঁত বার করে হাসছো? সত্যি তুমি গন্ডমূর্খ। ঠিক বলেছেন মহারাজ, এই কম্ম আমার মতো মূর্খের নয় মহারাজ। মন্ত্রী মশাইয়ের মতো পণ্ডিত লোক থাকতে আমার কাজে হাত দেওয়া ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। আপনি আপনি এই নবাবী মহাভারত লেখার দায়িত্ব ওই মন্ত্রী মশাইয়ের কাঁধেই চাপিয়ে দিন মহারাজ। থামুন থামুন গোপাল, নবাবের খামখেয়ালিপনার উপদ্রব থেকে তুমি আমাকে আগেও উদ্ধার করেছো মানছি, কিন্তু এবারকার ব্যাপারখানা তোমারও সাধ্যের অতীত। আপনি ভুল করছেন মহারাজ। এই নবাবী মহাভারত যদি কেউ লিখতে পারে সে হলাম আমি মহারাজ। পরীক্ষা প্রার্থনীয়। ভেবে দেখো বাপু, শেষকালে ডোবাবে না তো, তাহলে কিন্তু তোমারও বিপদ আমাদেরও বিপদ। আগেও যখন ডোবাইনি এবারও ডোবাবো না মহারাজ। বেশ, কি করতে হবে বলো? তোমার এই নবাবী মহাভারত লিখতে কত খরচ হবে সব তো নবাবকে জানাতে হবে। আগে আমার বিশেষ কিছুই চাই না, আপনি নবাবের কাছ থেকে 4 মাস সময় চেয়ে নিন, আর খরচা বাবদ 5,000 স্বর্ণ মুদ্রা। ব্যাস ব্যাস, এইটুকুতেই হবে। বেশ, মন্ত্রীমশাই শুনলেন তো, নবাবকে শীঘ্রই পত্র পাঠান। যথাজ্ঞা মহারাজ। তার নবাবী মহাভারত লিখবে কোথায়? ভাবছি বাড়িতে বসেই লিখব। সে কি, 4 মাস তুমি রাজসভায় আসবে না? কি করব মহারাজ, হাতে সময় বড়ই কম। না না না, তা হবে না। রোজ না হয় সপ্তাহে অন্তত 3 দিন তোমাকে কিছুক্ষণের জন্য হলেও রাজসভায় আসতেই হবে, তা না হলে তো আমি শান্তি পাবো না। বেশ, আপনার ইচ্ছা যখন তাই হবে। এখন তাহলে আমি আসি মহারাজ। এসো। মন্ত্রীমশাই,
গোপালের রচনা কতদূর? খবর নিন, নবাব তো ভীষণ তাড়া দিচ্ছে। আর 4 মাস তো আজই শেষ হচ্ছে নাকি? আগে গোপাল বলেছে আজই রাজসভায় এসে সব জানাবে। আমি হাজির মহারাজ। বাহ, তোমার চেহারায় তো বেশ বৃদ্ধি হয়েছে তো। তাজা বলেছেন মহারাজ, বসে কাজ তো তাই। তা তোমার কাজ কত দূর? 4 মাস তো হয়ে গেল। আগে আরো মাস 2 লাগবে মহারাজ, সঙ্গে আরো 1002 স্বর্ণ মুদ্রা। বেশ, আমি নবাবকে জানিয়ে দিচ্ছি, কিন্তু 2 মাসেই শেষ হবে তো তোমার লেখা? হবে হবে মহারাজ, হবে। শেষ হলে দেখবেন সবার পিলে একেবারে চমকে যাবে। তা ভালো। আমি তাহলে আসি মহারাজ, কালই আমার বাড়িতে স্বর্ণ মুদ্রাগুলো পাঠিয়ে দেবেন। প্রণাম মহারাজ। বেশ বেশ। দেড় মাস পার হয়ে গেল, গোপালের খবর কি? এদিকে ভয়েতে যে হাত পা সব পেটের ভেতর ঢুকে যাচ্ছে। তখনই বলেছিলাম ওই সব এলেবেলে গণ্ডমূর্খকে এই সব গুরুতর দায়িত্ব দেবেন না, শেষমেশ ও ডোবাবে, এই আমি বলে দিল। প্রণাম মহারাজ। এসো এসো গোপাল। এসব কি? বস্তা কেন? আগে এতেই তো রয়েছে সেই নবাবী মহাভারত। বস্তায়? আমাদের মহাভারত তো একটাই খণ্ড, তো নবাবী মহাভারতের জন্য 5-5টা বস্তা? আগে নবাবী মহাভারত তো, তাই মহারাজ অনেকগুলো খণ্ড হয়ে গেল। তা বেশ, তা তোমার কাজ তাহলে সম্পূর্ণ। আগে একটুখানি বাকি মহারাজ, সেটা ওই নবাবের কাছে গিয়েই সম্পূর্ণ করতে হবে। আপনি কালই আমার যাওয়ার ব্যবস্থা করুন মহারাজ। বেশ, যেমন তোমার ইচ্ছা। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে গোপাল এসেছে। আদাব জাহাপনা। গোপাল, আসন গ্রহণ করুন। নবাবী মহাভারত এনেছেন? এনেছি, বাইরে গরুর গাড়িতে আছে হুজুর। হ্যাঁ, নবাবী মহাভারত গরুর গাড়িতে? কেন, ঘোড়ার গাড়ি করে আনলেই তো পারতেন। আগে ঘোড়া বড়ই দ্রুতগামী প্রাণী হুজুর, ঘোড়া জোরে ছুটলে অত মূল্যবান বই ছিঁড়ে যেতে পারে, তাই আমি ঠিক ঠিক। তা মহাভারত রচনা শেষ হয়েছে তো? আগে প্রায় শেষ হুজুর, কিন্তু কিন্তু হুজুর একটা জায়গায় না আটকে গেছি। ওটুকু হলেই একেবারে সম্পূর্ণ হয়ে যায় হুজুর। আটকে গেলেন কেন? আগে হুজুর একটি প্রশ্নের উত্তর জানি না বলেই অঘটনটা ঘটেছে হুজুর। এর উত্তর একমাত্র আপনার কাছেই আছে। প্রশ্ন? কি এমন প্রশ্ন, বলো শুনি। আগে আমাদের মহাভারতে ছিল দ্রৌপদীর পঞ্চস্বামী, মানে ওই 5 জন খসম ছিল। তাতে কি হলো? বলছি হুজুর, বলছি 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 পঞ্চস্বামী মানে 5 খসম। তা আপনার বেগমের বাকি 4টি খসমের নামটা জানলেই আমার লেখা শেষ হয়ে যাবে হুজুর। তওবা তওবা তওবা, উফ, দূর হও দূর হও দূর হও। বলুন হুজুর, বলুন বলুন, আপনার বেগমের বাকি স্বামীদের নাম কি? আমাকে তো লিখতে হবে হুজুর। ছিঁড়ে ফেলো। বলুন বলুন বলুন। ছিঁড়ে ফেলো, তোমার ওই মহাভারত চাই না, দেখো কাণ্ড। চাই না আমি। সে কি, এত কঠিন পরিশ্রমের সাধনার ফসল
নষ্ট করে ফেলবো হুজুর। বললাম তো, চাই না ওই ছাই ভস্য নবাবী মহাভারত। ফেলে দাও, ফেলে দাও। আমার এই মন্দ কপাল, ভেবেছিলুম নবাবী মহাভারত রচনা করে ৫,০০০ স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবো, আর আপনি বলছেন ছিঁড়ে ফেলতে। না না, পুরস্কার তুমি পাবে, কিন্তু তোমাকে আর ওই ছাই ভস্য লিখতে হবে না। আর যা লিখেছো তা নিয়ে যেন আর পাঁচ কান করো না। উজির, কালকে ৫,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে বিদেয় করো। তওবা তওবা। নবাবের দয়ার শরীর। তোমার তোমার জবাব নেই। কিন্তু ওই মহাভারতে তুমি কি লিখেছো তা জানতে যে খুব ইচ্ছে করছে। এ কি? এই যে সব বাজে কাগজ। বুদ্ধি থাকলে বাজে কাগজই নবাবী মহাভারত হয়ে যায় মহারাজ। মন্ত্রী মশাই, এই গোপালকে ২,০০০ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হোক এক্ষুনি। বলেছিলুম লিখতে মন্ত্রী মশাই, আপনি তো লিখলেন না। আজ আর নয়, তোরা এবার সব বাড়ি গিয়ে পড়তে বস। আমিও যাই, রাজসভায় যাই, দেখি আবার কিছু লিখতে হয় কিনা। কৃষ্ণচন্দ্র কথা বিচারেতে বিক্রমাদিত্য আসেন তিনি যথা। তাঁর সভা যেন ইন্দ্রের সভা, যে না বোঝে তাঁর গুণ সে একটি গবা। হয়েছে হয়েছে, এবার অন্তত সবার কাজটা শুরু হোক। আয় সেনাপতি। সেনাপতি মশাই হাজির। ওহ, হাজির রে বাবু, হাজির। আগে একটু হাঁপ ছাড়তে দে। আরে বাবা, অত হাঁপাহাঁপির দরকার কি ছিল? ওসব মুখে বলা সোজা। যা দিনকাল না, চাকরির প্যাঁচ হয়ে যাচ্ছে। কেন সেনাপতি, কিসের প্যাঁচ? শুনলাম নগরে নাকি কার বাড়ির পাঁচিল চাপা পড়েছে একটা চোর। এই দেখো কাণ্ড। এই চাপা পড়ার আর জায়গা পেলি না, কার বাড়ির দেওয়াল চাপা পড়লি রে ভাই? কস্য দেয়ালস্য তলায়ং চাপাং। সে কথা এখানে বলা যাবে না, অসুবিধা আছে। কিসের অসুবিধে? মহারাজ চান শুধু সাদা সত্যি কথা, মিথ্যে যেন নাহি থাকে একরত্তি তথা। বললে কিন্তু দোষ বেরোবে। বেরুক দোষ, তাতে কি? বেরুকং দোষ বেরুকং। তাহলে শুনুন রাজকবি, আপনার বাড়ির দেয়ালে চাপা পড়েছে নগরের বিখ্যাত চোর রেদা। কে ঠেলা সামলাবে এবার? রেদা? হ্যাঁ, রেদা। মরার আর জায়গা পেল না, শেষে আমার পাঁচিলের তলায়। ওই জন্যই তো চুপ করে বসে আছি ভায়া। অপঘাতে মৃত্যু, পরে ৫ মোহর পাঠিয়ে দেব। রেদার মতো এমন একটা মানি চোর। ঠিক আছে ঠিক আছে, তাই করো তাই করো। ও কথা বলবেন না রাজামশাই, আপনার রাজত্বে এরকম হওয়া উচিত। একটা নিরীহ সৎ চোর সৎভাবে বাঁচতে পারবে না, বলুন? তাই তো। হ্যাঁ, ঠিক ঠিক, তা তো বটেই, তা তো বটেই। কবি মশাই। মহারাজ, মহারাজ আমি কিচ্ছুটি জানি না। মা সরস্বতীর দিব্যি, কেন যে ওই সৎ চোরটা মানে হলো, আমি তো ঠিক মানে। কত বড় শিল্পী, একবার একটা। থাক থাক, আজ সভা বন্ধ। আমাকে বরং একটু ভাবতে দাও। হ্যাঁ,
শোন শোন, খুব সাবধানে পাহারা দিবি, চলতে চলতে আবার ঘুমিয়ে পড়িস না যেন। না রে বাবা না, বাবা রাজামশাই ভাবছেন, ভাবনা ভেঙে গেলেই গেল। কবি মশাইয়ের মুন্ডুটা ঘেঁচ, শুধু শুধু ভাঁড় মশাই এলে ওকে আবার যেন আটকাস না। আরে না রে না, বেশি কথা কোস না তো, ঘুম পেয়ে যাবে। এই মন্ত্রীটা হয়েছে একটা একটা বুদ্ধিও যদি বাতলাতে পারে, মাথা মোটা কোথাকার। পাঁচিলটা গাঁথার সময় যদি না দেখে তাহলে তো বিপদে পড়বেই। একেবারে যথার্থ কথা। তা বলে মন্ত্রী মশাই একটু ভাববে না? কবি মশাই বন্দি, মন্ত্রীর মাথায় নেই ফন্দি। মন্ত্রীর তবে কি দরকার? মন্ত্রী ছাড়াই থাক সরকার। আহা, অত বড় মহাগুণী চোর একবার মন্দিরে পুরুত ঠাকুর পুজো করছিল, তলা থেকে আসনটাই হাত সাফাই করে দিল। বাহ, 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 বাহ। তাহলে রানীর সোনা দিয়ে বাঁধানো দাঁতটা হাসতে গিয়ে হারিয়ে গেল। শেষে জানা গেল ওটা নিয়েছে ওই রেদা চোর। একেবারে যেন শিল্পী চোর। হ্যাঁ, একবার আমি মনে মনে পদ্য ভাবছিলাম, সেটাও পট করে বের করে নিয়ে ধাঁ। আর এই শিল্পী চোরকে মেরেছ তুমি? না 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 না, এসব একেবারেই সহ্য করা যাবে না। প্রণাম রাজামশাই। এসে গেছো? হ্যাঁ, তা শুনেছো তো সব ব্যাপারটা? হ্যাঁ, শুনলাম তো রাজামশাই। তবে তাহলে কবি দায়ী তো? সবচেয়ে দায়ী রাজামশাই ওই রাজমিস্ত্রি। এত বিশ্বাস করে কবি তোকে পাঁচিল গাঁথতে দিল, আর তুই ফাঁকি দিলি। কি রে? হ্যাঁ, তাই তো বটে। আমি ঠিক এই রকমই ভাবছিলাম। তুমি ভাববে না ঘেঁচু? আমি আর রাজামশাই ভেবে ভেবে বের করেছি। হ্যাঁ, রেদা পাঁচিলের তলায় চাপা পড়ে চ্যাপ্টা হয়ে গেছে এই তোমার জন্য। হাই রে মা, এ কি কথা কন হুজুর? 500 700 পাঁচিল গাছছি কর্তা, একটাও পড়ে নাই। পড়েনি তো এটা পড়লো কেন? কবি মশাই নিশ্চয়ই টাকা দিয়েছিল। হ, টাকা দিয়েছিলেন। তাহলে কবির তো কোনো দোষ নেই। হ, কোনো দোষ নাই। তাহলে তাহলে নেড়া চোরকে মেরেছিস তুই? এ কি কথা কন হুজুর? 3 বছর আগে পাঁচিল গাঁথলাম, সরে গিয়া ঠেলা মাইরা সাপা পড়লো, দোষী হইলাম আমি। আরে বাবা, বিচার টিচার হয়ে গেছে বাপু, এ কথা আর নড়চড় হবে না। লড়সর হবে নি মানে? ওই যে লোকটা পাথর দিল, চুরকি দিল, জল দিল, আর তার মাল মশলায় ভেজাল, বুঝলেন? কথাটা ভুল বলেনি, মাল মশলা খারাপ হলে ওই বা কি করবে? আমি বলি কি, বিচার এবার থামান রাজামশাই। এই তুমি থামো দেখিনি। যোগ্য লোকের শাস্তি চাই। অমন একটা সৎ চোর রেদা টকাস করে মরে যাবে। হ্যাঁ, তবু আমি বলি রাজামশাই থামুন আপনি। তাহলে আমার কি দশা হবে ভাঁড় মশাই? আয় সব শোনো শোনো, এই রাজমিস্ত্রিকে মাল মশলার যোগানদার কে ছিল? কি হে মিস্ত্রি? তারে এখানে কোথা পাবো রাজা মশাই? সে বেটা তো বকত, থাকে অক্কা দ্বীপে, শান্তিপুরের পাশে। ঠিক আছে ঠিক আছে। সেনাপতি, সেনাপতি, এই যে প্রভু। কাল সকালের মধ্যেই ওই বক্করটাকে তুলে নিয়ে এসো। ওই বেটাই রেদাকে মেরেছে, হত্যা করেছে। অত বড় সৎ চোরের প্রাণ চলে গেছে। আপনি কিচ্ছু ভাববেন না রাজামশাই, কাল সকালেই ওই বক্করটাকে আমি সভায় বেঁধে আনবই আনবো। এই 3 সত্যি করলাম। হ্যাঁ বক্কর, তোমার জন্যই তো রেদা। রেঁদা? আগে শোনো না মন দিয়ে। রেঁদাকে আমি চিনি না কর্তা। হ্যাঁ, তুই চিনবি কোত্থেকে? কোত্থেকে চিনবি? কোত্থেকে চিনবি? মহামানব একটা, মেরে ফেলেছিস। আমি মেরে ফেলেছি?
হায় 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 হায়, আমি কোনোদিন একটা পিঁপড়ে পর্যন্ত মারিনি। জানেন জানেন আমি রোজ ষাঁড়কে জিলিপি খাওয়াই। হ্যাঁ, আর বাড়ি তৈরির ভেজাল মাল মশলাও জোগাও তুমি। ওই ভেজাল মাল মশলা দিয়ে রাজমিস্ত্রি পাঁচিল বানিয়েছে, আর নিরীহ একটা চোর ওই পাঁচিলে একটু ধাক্কা দিয়েছে, ব্যাস। ধাক্কা দিয়েছে? ব্যাস, পাঁচিলটা হুড়মুড় করে পড়ে গেল, আর তাতেই চোরটাও চাপা পড়লো। তাহলে তুই দায়ী তো? আমি দায়ী হব কেন হুজুর? তবে কে হবে? বলে ফেল, বলে ফেল। আজ যদি কেউ দায়ী থাকে, চুনে চুন নেই, সুরকিতে সুরকি নেই, পাঁচিল গাঁথলেই হলো না? হ্যাঁ, তাহলে আমি কি করব? তবে কে হবে সে বললে তো চলবে না। বলছিলাম কি রাজা মশাই, আমি একবার জিজ্ঞেস করব। তুমি জিজ্ঞেস করলে কিচ্ছু হবে না। না না, করুক না, জিজ্ঞেস করুক। বেশ, তা হ্যারে বক্কর, এই তো অবস্থা দেশের, আর তো বাড়ির মাল মশলা জোগাতে পারবি না বাবা। কি করব মশাই? ওই তো সেনাপতি মশাই আছেন, ওনাকেই জিজ্ঞেস করুন না। ওনার তামুকের দাম দিয়ে তবেই তো জিনিসপত্র দিতে পারি। হ্যাঁ, না না, আমি ওই তামাক খেয়ে মানে চুপ! না 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 না, চুপ করলে তো চলবে না মন্ত্রী মশাই। চুপ করে মেনে নিতে বলছি তো। সেনাপতিকে এরকম একটু নিতে হয়। হ্যাঁ, তা কত নেয় সেটা তো জানতে হবে। আমি একা একা নিই নাকি? মন্ত্রী মশাইকেও তো দিতে হয়। সে কি মন্ত্রী, তোমার জন্য রেদা চোরটা? মিছে কথা বলছে মহারাজ, মিছে কথা বলছে। ওই 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 সেনাপতিটাই, বুঝলেন কিনা? ওই সেনাপতিটাই। হ্যাঁ, সব বুঝেছি, সব বুঝেছি। কিছুই বোঝেননি? সবাই শুনুন, রাজাকে আবার ভাবতে হবে, একদম কোনো কথা নয়। যান, আপনি আর মন্ত্রী মশাই একটু ভাবুন। গোপাল ঠিকই বলেছে মহারাজ, আর একটু ভাবুন ভাবুন। ওহ, আবার কি ভাববো? আরে বাবা, এ তো সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। সেনাপতির কাছ থেকে তুমি টাকা নিয়েছো, সেনাপতি নিয়েছে মাল মশলাওয়ালার কাছ থেকে, আর সে বেটা ওই খারাপ মাল দিয়েছে মিস্ত্রিকে। ব্যাস, মিস্ত্রি তাতে পাঁচিল গেঁথেছে কবি মশাইয়ের। এই তো সেই পাঁচিলেই চাপা পড়েছে রেদা। তাহলে শাস্তি পাবে কে? তুমি। সবই তো ঠিক, কিন্তু বাবা, এর আবার কিন্তু কি? কিন্তু ওই কিন্তুটা নিয়েই তো বড় প্যাঁচ। পেঁচ মানে? যেটা মন্ত্রী মশাই বলতে পারছেন না। কি মন্ত্রী মশাই? বাঁচাও গোপাল, বাঁচাও। চিরকাল কেনা গোলাম হয়ে থাকবো ভাই। কে বাঁচাবে মন্ত্রী? পাপের ফল তো তোমাকে পেতেই হবে। রেদার জন্য কষ্ট হয় গো, কষ্ট হয়। কিন্তু রাজা মশাই, মন্ত্রী মশাই যে সে টাকা নিয়ে যুদ্ধের সময় আপনাকে দিয়েছেন, তাহলে রেদার জন্য দায়ী কে? কে বলুন? আমায় দিয়েছে? দিয়েছে রাজা মশাই, দিয়েছে। যুদ্ধের সময় মন্ত্রী মশাই টাকা এনে আপনাকে দিয়েছিলেন তো? হ্যাঁ, দিয়েছে। মন্ত্রী পেল মাল মশলাওয়ালার কাছ থেকে ভেজাল মালে পাঁচিল, সেই পাঁচিলে চাপা রেদা। এই দেখো, তাহলে তো আসলে রেদাটা মরেইনি। রেদা আগে মরিনি, মরিনি গো রাজা মশাই। ওই বেটা আমাদের সর্দার জানতো পাঁচিলটা নড়বড়ে, আমাকে আমাকে মারবার জন্য ওটার পাশে পাঠিয়ে দিল পাঁচিলের ধাক্কা। কি বুদ্ধি বলুন, হ্যাঁ, কি বুদ্ধি বলুন। আপনার কিন্তু কোনো দায়ী নেই। কি করে থাকবে? রেদা তো মরেইনি।
বাবা, তবু বড় শিক্ষা হলো গোপাল। মানে আবার তোমার জন্য আমার ওই মান রক্ষে হলো। আর গোপাল ভায়া, বড্ড গর্ব ছিল, আজ ভেঙে দিলে তুমি। সব গোলমালের নাটের গুরু ওই সর্দার। এই সেনাপতি, সেনাপতি! ধন্যবাদ গোপালচন্দ্র, ধন্য তোমার মাথা। তোমার মাথায় বঙ্গবাসী ধরবে সোনার ছাতা। বাংলাদেশে তোমার গল্প পড়বে ছেলে বুড়ো, জানবে সবাই তুমি দেশের বুদ্ধিমানের চূড়ো। বাড়াবাড়ি, এই ময়রা হলো ওর কাছের লোক, যত সব। কি ব্যাপার ভাঁড় মশাই, এত চুপি চুপি ব্যাপার? খুব গোপন কথা, শুধু তোমাকে বিশ্বাস করে। আহা, বিশ্বাস তো করবেই। একটা জিনিস সামলে রেখে দিতে হবে ময়রা ভাই, পথে কত চোর ডাকাত। আমি তো আপনার নিজের লোক। এই দেখো, এ তো বড্ড দায়িত্বের কাজ গো ভাঁড় মশাই। জিনিসটা একবার দেখো, এই নিয়ে কি তীর্থ করতে যাওয়া যায় বলো দেখি? হ্যাঁ, এ তো সোনার দাড়ি পাল্লা, সোনার দাড়ি পাল্লা। এ তো রাজা মশাই তোমাকে দিয়েছিলেন তোমার বুদ্ধির বাহাদুরি দেখে। এটা নিয়ে যাওয়া যায় বলো দেখি? পাগল, কত চোর ডাকাত, আমি বা নিয়ে যেতে দেব কেন? তবে একটা কথা, তীর্থ থেকে যদি ফিরতে না পারি? বালাই 60, ফিরবে না কেন? 70-এর মুখে ছাই, ঠিক ফিরবে। হে মা কালী, ওরে ভূত হয়ে যাক। যদি ফিরতে না পারি? মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে না হয়। দূর, বাদরকে সাকালো দেখাতে আছে নাকি? যদি না ফিরি, এই দাড়ি পাল্লা তোমার। জোর করে ফিরিয়ে আনবো, ভগবান করুক তোর ইচ্ছে পূর্ণ হোক। এসো এসো দাদা, এসো। জয় বিশ্বনাথের চরণের সেবা লাগে মহাদেব। খুব ভরসা করে গেলাম। হ্যাঁ, আহা, বড় পবিত্র লোক। দুর্গা 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 দুর্গা। ভাঁড় মশাই কি রেখে গেল বাবা? তোমার ভবিষ্যতের মালপোয়া সোনা। এতদিন হয়ে গেল, চাঁদ বদনটা একবারও দেখতে পেলাম না। কি যে করছে ছাই ওখানে বসে, শুধু গান্ডে পিণ্ডে গেলছে আর বউকে নিয়ে ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে। আর এই রাজসভার বাকি লোকগুলো হয়েছে এক একটা রাম অপদার্থ। জিজ্ঞেস করলেই বলে জানি না তো। দেব সবকটাকে একদিন দূর দূর করে তাড়িয়ে। জয় বাবা বিশ্বনাথ, হে বাবা বিশ্বনাথ, গোপালকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও বাবা। তোমার পায়ে ওই মন্ত্রী বেটাটাকে বলি দেব বাবা। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। আহ, চারিদিকটা কি শান্ত সুন্দর। বেটা ভাঁড়টা গেছে, মনের জ্বালাটা জুড়িয়েছে। উহ, বেটা থাকলেই আমার কাজ কারবারটা একবারে মাথায় তুলে দেয়। হ্যাঁ, ওহ, পরের মাথায় কাঁঠাল ঢেলে একটু ফুর্তি করবো, সে বেটা একবারে গুড় ঢেলে দেয়। চিংড়িটা না না, থাক বাবা, ওটা বাবা বিশ্বনাথের কোলেই থাক বাবা, থাক থাক। আমার ঘরে ওই 100 মণ বস্তা আর চাপিও না ঠাকুর, জোড়া পাঁঠা বলি দেবো। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ।
প্রণাম মহারাজ, প্রণাম। মনে হয় আজ আপনার মনটা একটু খুশি খুশি রয়েছে। এই জন্য লোকে তোমাকে ওই ষড়যন্ত্রী মশাই বলে। সকাল বেলাতে এসে মেজাজটা একেবারে তেলাকুচা মার্কা করে দাও। কেন মহারাজ, আমি তো 5-এও থাকি না, 7-এও থাকি না। থাকো না তো কি করে জানলে যে আমার মনটা এখন খুশি খুশি? যবে থেকে ভাঁড় মশাই তীর্থ করতে গেছেন। হ্যাঁ, তবে থেকে তোমার ওই কদবেলের মতো মুখ দেখতে দেখতে চোখে আঁশ জন্মে গেছে। কদিন হলো মনে আছে? 3 মাস। হ্যাঁ, ওই 3টে মাস উনি তীর্থে গিয়ে বসে আছেন। কি আস্পর্ধা! আবার এসে আবার আমার থেকে মাইনেটাও নেবে। আর রাজসভায় আসবে না? হ্যাঁ, কি যে লোক একটা, যেন ছাতের পায়ে। তা আমি যে লোক পাঠাতে বলেছিলাম কাশীনাথ, পাঠিয়েছিলাম তো মহারাজ। আজ সকালবেলা কোটাল বেটা খবর নিয়ে এসছে, গোপাল ভাঁড় ফিরে এসেছে। কি? গোপাল ফিরেছে? ও, যেন হাসতেই ভুলে গেছিলাম। গোপাল যেন ওই কেওড়া দেওয়া শরবত, যেন চিনির পানা। তা এলো না কেন ভাঁড়টা? প্রহরী, ও প্রহরী! এই যে মহারাজ, আজ্ঞা করুন। তোমরা সেপাইরা গোপালের কি খবর আনলে সেটা বলো। রাজামশাইয়ের দশাটা দেখেছো? হ্যাঁ, গোপাল তো এসে গেছেন রাজামশাই। এসে গেছে? তাই এসে গেছে তো এতক্ষণ এলো না কেন? তো বর বেড়েছে। আমার মনে হয় একদিন ছিলেন না, অনেক কাজ হয়তো বাকি পড়ে আছে। মন্ত্রী, আরে একটু দেখো না, হেবা গঙ্গারাম কোথাকার! গোপালটা যে গেল কোথায় আবার? ময়রা ভাই, ময়রা ভাই, এই ময়রা ভাই! কে রে? কালক্ষণ নেই, একেবারে হাম্বা হাম্বা ডাক ছাড়ছে। একটু বিশ্রাম করতে দেবে না? আমি গো ময়রা ভাই। সর্বনাশ! কে বলো দেখি? চেনা চেনা মনে হচ্ছে। কে? অনুকূল নাকি? যা বাবা, চিনতেই পারছো না? ভালো করে আজকাল ঠাউর করতে পারি না রে ভাই। দেশে যা ইঁদুর হয়েছে, চোখের মাথা পর্যন্ত খেয়ে ফেলছে। সে কি গো, আমাকে চিনতে পারছো না তুমি? নামটা বলো না তোমার। ঘুমিয়ে উঠলুম তো, ভীষণ ক্লান্ত। একটু বিশ্রাম না নিলে। ঘুমিয়ে উঠে বিশ্রাম নিচ্ছ? হ্যাঁ, ভালো ভালো। কালে কালে কতই হবে, পিঠে পুলির লেজ বেরোবে। কোথায় যেন দেখেছি তোমাকে। নামটা পেটে আসছে, মুখে আসছে না। ইঁদুরে মগজের ঘিলু পর্যন্ত খেয়ে যাচ্ছে। নামটা কি রে ভাই? পেটে আসছে, মুখে আসছে না আমার নাম। হ্যাঁ, ভালো ভালো। আমার নাম হলো শ্রী গোপাল ভাঁড়। ও মা, আমাদের ভাঁড় মশাই! কি লজ্জার কথা, চিনতেই পারছি না। পরে না হয় চিনবে। শোনো, তীর্থ করে ফিরে এসেছি। হায় কলা, আমাদের ভাঁড় মশাই তিথি হয়ে গেল। হয়ে গেল। তা তীর্থ করতে যাবার আগে ওই যেটা রাখতে দিয়েছিলাম সেটা এনে দাও, পরে সব কথা হবে। যাও, নিয়ে এসো দেখি। কি বলো দেখি? কি আনবো? কি আনবো মানে? যেটা রেখে গেছিলাম। কি বলো তো? বোঝে ময়রা ভাই, ইয়ার কি মেরো না দাদা, নিয়ে এসো। দই না জিলিপি ভাঁড় মশাই? ও দুটোই আজ হয়নি গো। এ তো মহা ঝামেলা পাকালো দেখছি। আমার একটা কাঠের বাক্স। হ্যাঁ, একটা কাঠের বাক্স দিয়েছিলে বটে। খেয়ে নিয়েছে গো ভাঁড় মশাই, খেয়ে নিয়েছে। ইঁদুরে এত বড় বড় গেছ ইঁদুর, কুটুস কুটুস করে একেবারে হুস। কাঠের বাক্স তো। আর এই কাঠের বাক্সের মধ্যে যেটা ছিল। কোনটা গো দাদা? আমার সোনার দাড়ি পাল্লা, রাজা মশাইয়ের দেওয়া। খেয়ে ফেলেছে বললাম তো। ইঁদুরে খেয়ে ফেলেছে। কাঠের বাক্সটা রেখেছিলুম লোহার সিন্ধুকে।
সেটা পর্যন্ত গিলেছে ইঁদুরগুলো। ইঁদুরে খেয়েছে? সত্যি মার মশাই, এই চোখ ছুঁয়ে বলছি। কি লজ্জা বলো তো, তুমি বিশ্বাস করে রেখে গেলে আর ইঁদুরগুলো। বুঝেছি বুঝেছি, ইঁদুর খেয়ে গেল। ইঁদুর খেয়ে গেল। তোমার আর দোষ কি ভাই, আমার লোকসানের কপাল। ব্যাটাকে বিশ্বাস করাতে পেরেছি তাহলে। তো বড় চালাক, বোকার হদ্দ। কি করবে দাদা? কি আর করব, যাই দিঘিতে হাত পা ধুয়ে ঘরে যাই। দাঁড়াও গো দাদা, দাঁড়াও। মন খারাপ, কি ঘটে যাবে? ও খোকা, খোকা রে, আরে ও খোকা। বাবা ডাকছো? হ্যাঁ, যাও তো যাও, ওই ভাঁড় মশাইকে নিয়ে দিঘির ঘাটে যাও তো দেখি। এসো এসো গো দাদা, এসো এসো। চলো চলো বাবা, চলো চলো। তুমি এখন গোপালের ভরসা। চল চল। মাঠান, সব ঠাই তো দেখে এলুম। খোকাকে পেলি না? কোথায় গেল তাহলে? দোকানে বললো বাবু পাঠিয়েছে দাদা বাবুকে। পাঠিয়েছে? কোথায়? যা 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 যা, বাবুকে জিজ্ঞাসা করগে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, যা না। হাবা কোথাকার। বাবু বাবু, মা তো খোকা দাদার ভাত নিয়ে বসে আছে। কোথা পাঠিয়েছ তারে? আমি আবার কোথায় পাঠালুম? সে তো সেই একবার গোপালের সঙ্গে। সেই থেকে তিনার পাত্তা নেই। ভাঁড় মশাইকে। এই দেখো, এই ভাঁড় বেটা আবার কি ঘটালো। চলো চলো একবার দেখি, চলো চলো একবার ভাঁড় মশাইয়ের। আর ভাঁড় মশাইকে খুঁজতে হবে না ময়রা ভাই। আহা, কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াই রে ভাই। কেন, কি হয়েছে আবার? হ্যাঁ, আমার ছেলে খোকা কই? সেই খোকাকে নিয়েই তো দৌড়দৌড়ি করছি ময়রাদা। মানে তোমার সঙ্গেই তো গেল ওই দিঘির ঘাটে? গেলই তো পাশে পাশে ছিল। হঠাৎ 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 কি? নিয়ে চলে গেল, উড়ে গেল সাই সাই করে। খোকা উড়ে গেল? না রে ভাই, একটা ছোট্ট চড়ুই পাখি তোমার ছেলেকে ঠোঁটে চেপে ধরে একেবারে সাঁ করে উড়ে গেল। চড়ুই? হ্যাঁ চড়ুই নিয়ে গিয়ে প্রথমে তো ওই পেয়ারা গাছের ডালে বসলো, তারপরে নিম গাছে, তারপর তেঁতুল গাছে। তারপর কি হলো? কি হলো বলো না। তারপর, আরে বলো। তারপর সামনের বেল গাছে। আরে তারপর কি হলো? তারপর পথ করতে করতে উড়ে গেল। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলছো। বেটা ভাঁড় চড়ুই নিয়ে গেছে আমার ছেলেকে? হ্যাঁ, হাটের মধ্যে না ও ভাঁড় ভেঙে দেব। গায়ে একবার হাত দাও না, রাজার পাইক একেবারে বেঁধে নিয়ে যাবে। একটা চড়ুই নিয়ে গেলে তা আমি কি করব? আমি রাজার কাছেই যাব, শুলে বসাবো, ফাঁসিতে লটকাবো, সারা গায়ে বোঁদের রস মাখিয়ে লাল পিঁপড়ে ছেড়ে দেবো। যা ইচ্ছে পারিস কর। বলছে চড়ুই ঠক্কর মেরে নিয়ে উড়ে গেল, বিশ্বাস করে না। এ কি রে? ওই গোপাল মহারাজ, ওই গোপাল আমার ছেলে নকুলকে নিয়ে ধাম। আমার ওই একটাই ছেলে রাজা মশাই, শিবরাত্রিরে চলতে। আহা, এই দেখো, আরে কাঁদলে চলবে? গোপাল তোমার ছেলেকে নিয়ে পালাবে কেন? তীর্থ সেরে আজই তো সে এলো। অদ্ভুতং নকুলং কেন সে নেবং? প্রহরী, আরে ও প্রহরী। প্রহরী? এই তো আমি। ভাঁড় মশাইকে ডেকে আনতে বললেন তো? ভাঁড় মশাই নাকি ছেলে ধরা। দূর কলা, ছেলে ধরা আবার কি? সবে তীর্থ করে। ময়রা মশাইয়ের একমাত্র ছেলে তোমার সঙ্গে গেছিল গোপাল? হ্যাঁ, সে তো বলে দিয়েছি ময়রা ভাইকে। একটা এইটুকু চড়ুই উড়ে এলো,
তারপর ঠোঁটে ধরলো, একেবারে সাঁ করে উড়ে গেল। হ্যাঁ, চড়ুই নিয়ে উড়ে গেল গোপাল? প্রথমে পেয়ারা গাছে বসলো, তারপর নিম গাছ, তেঁতুল গাছ হয়ে ধাঁ করে উড়ে গেল। অতি আশ্চর্য! ময়রা ভাই নালিশ করেছে। করুক না, রাজামশাই আছেন, যা বিচার করবেন মাথা পেতে নেব। না না, আমি কিন্তু গোপাল একেবারে মানতে পারছি না তোমার কথা। চড়ুই পাখি একটা ছেলেকে ঠোঁটে করে নিয়ে উড়ে যাবে? এদেশে তো যেতে পারে মহারাজ। পারে? মিছে কথা বলার জায়গা পাওনি? এদেশে পারে মন্ত্রী মশাই। এদেশে পিঁপড়ে এসে একটা হাতিকেও টেনে নিয়ে যেতে পারে। গোপাল, তীর্থ করে আবার পাগল হয়ে ফিরেছ নাকি? না মহারাজ, যে দেশে লোহার সিন্ধুকের মধ্যে আপনার দেওয়া সোনার দাড়িপাল্লাখানা সিন্ধুক সমেত ইঁদুরে খেয়ে ফেলতে পারে, সে দেশের চড়ুই ময়রা মশাইয়ের ছেলেকে ছো মেরে কেন নিয়ে যাবে না? ইঁদুরে? ইঁদুরে লোহার সিন্ধুক সমেত সোনার দাড়ি পাল্লা? বেমালুম হজম করে ফেলেছে মহারাজ। না না মহারাজ, খাইনি মহারাজ, খাইনি। ভোলা মানে মিথ্যে কথা বলেছে মহারাজ। মহারাজ, আমার